আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদেরকে ভিডিওতে অনেকবার বলেছিলাম না, জামাত এবং বিএনপি এক প্যাট এক চ্যাট, আর এই এনসিপি হচ্ছে সাইড বেঞ্চের খেলোয়াড় জামাত ইসলামের। সেটাই কিন্তু একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং এই বিষয়গুলো সকলেই মোটামুটি অবগত আছে। গতকালকে একটি ফটোকার্ডের দেখতে পেলাম আমরা, আইনমন্ত্রীও বলছে দুই পিতার এক সন্তান, জামাত এবং বিএনপি। এখন আমার কথা হচ্ছে, তিনি স্লিপ অফ টাং হয়েছে কিনা ওনার বুঝতে পারছি না। যেখানে বলার কথা ছিল এক পিতার দুই সন্তান, সেখানে তিনি বলে ফেলেছেন দুই পিতার এক সন্তান। এটাই বাস্তবতা। যেটাই হোক, এক পিতার দুই সন্তান হোক আর দুই পিতার এক সন্তানই হোক, কথা বুঝতে পেরেছেন? জামাত এবং বিএনপি তারা মিলেমিশে একাকার, এনসিপিও মিলেমিশে একাকার। এখন কোন সরকারি দল বিরোধী দল নাই, সরকারি দল আর বিরোধী দল মিলেই এখন একটা সরকার। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। অনেকেই আপনারা এখন জামাত এবং বিএনপির এই কোন্দল দেখে, বিভিন্ন কলেজের মধ্যে, ভার্সিটির মধ্যে উত্তেজনা দেখে মনে করছেন আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতি ফিরে আসতে পারবে, বিএনপি এবং জামাত তাদের এই কোন্দল নিয়ে ব্যস্ত থাকবে। যারা এই চিন্তা করছেন সম্পূর্ণ ভুল চিন্তা করছেন। বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে অর্থনৈতিক দিক থেকে। বিদ্যুৎ থাকবে না, তেল থাকবে না, গ্যাস থাকবে না, টিকা থাকবে না, সার থাকবে না, সেচ থাকবে না, এবং ঋণ সহায়তা পাবে না। তারপরও তারা বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দিবে না। শেষ পর্যন্ত লড়াই করবে এই জামাত এবং বিএনপি। কথা বুঝতে পেরেছেন? দিন শেষে ওই রসুন কোয়া কোয়া ফোন এক জায়গায়। যখন আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে নামে, আওয়ামী লীগ মোটামুটি বিক্ষোভ মিছিল করে সারা বাংলাদেশ তোলপাড় সৃষ্টি করে দেয়, তখন আবার তারা ভয়ে সকলে একত্রিত হয়ে যায়, এবং বিএনপির মন্ত্রীরাও বলা শুরু করে দেয়, আমরা যদি এভাবে বিভাজন সৃষ্টি করি তাহলে কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবার ফিরে আসবে। মেজর হাফিজও তো কিছুদিন আগে বলেছে, সংসদের স্পিকার, দাদা বাবুরা ভারত থেকে চলে আসবে আমরা যদি একে অপরকে এভাবে কাদা ছোড়াছুরি করি। ভাই, দিন শেষে আমুরা, মামুরা, ভাইরা, মামারা যাই বলেন না কেন, দিন শেষে তারা একই জায়গায় আছে। বাংলাদেশের মানুষকে গুমরা করে তারা এখন একজন সরকারে আছে, একজন বিরোধী দলে আছে। এগুলো নাটক চলে সংসদের মধ্যে কার গাড়ি লাগবে, কার বাড়ি লাগবে, এগুলা নিয়ে আলোচনা হয় এমপিদের। সংসদের মধ্যে যে টিকার অভাবে শিশুরা মারা যাচ্ছে, সে সকল বিষয় আলোচনা হয় না। দেশে যে বিদ্যুতের ঘাটতি, সে সকল বিষয় নিয়ে আলোচনা হয় না। দেশে যে জ্বালানি তেলের ঘাটতি, সে সকল বিষয় নিয়ে আলোচনা হয় না। দেশে যে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, সে সকল বিষয় নিয়ে আলোচনা হয় না। দেশে যে 6 মাসের মধ্যে দুর্ভিক্ষ আসতেছে, খাদ্যের অভাবে বাংলাদেশে অনেক মানুষ কষ্ট করতেছে, সেই সকল বিষয় নিয়ে আলোচনা হয় না। কারণ বাংলাদেশের নিম্নআয়ের মানুষরা তো মানুষ না, তারা পশুর সমান। তাদের কথা চিন্তা না করলে হয়। আমাদের সংসদে এই সকল বিষয় বলা লাগে না, তারা না খেয়ে মরলেও কি হয়। কারণ 12ই ফেব্রুয়ারি মামু ভাগনা যে নির্বাচন হয়েছে, সে নির্বাচনে তার কেউ জনগণ ভোট দেয়নি। তারা নিজেরা ছাপ্পা মেরে প্রশাসনের সহযোগিতা তারাই ক্ষমতায় চলে এসেছে। তো জনগণের ম্যান্ডেটের দরকার কি? আর জনগণের সাথে এত পীড়িতের দরকার কি? আর জনগণের হয়ে সংসদে কথা বলারও দরকার কি? আমরা সংসদে আওয়ামী লীগ নিয়ে কথা বলবো, আওয়ামী লীগ ফেসিস্ট এগুলো বলবো। সংসদে আমরা বলবো উপজেলা কার্যালয় অফিসের মধ্যে এমপির একটা অফিস থাকা প্রয়োজন। এমপি বাসা থেকে সরকারি গাড়ি করে উপজেলা ওই অফিসটাতে গিয়ে অফিস করবে। আবার থাকার মতো থাকার জন্য ফ্ল্যাট প্রয়োজন। মানে যত ধরনের সুযোগ সুবিধা দরকার এমপিদের, সকল কিছু নিয়ে সংসদে আলোচনার সয়লাভ হয়ে গিয়েছে। কিন্তু সাধারণ মানুষকে নিয়ে যে আলোচনা করতে হয় সংসদে, সে সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করতে দেখি না। যখনই জ্বালানি মন্ত্রীকে জিজ্ঞেস করা হয় দেশের কি পরিস্থিতি, রুমিন ফারহানা যখন এই সকল বিষয় নিয়ে প্রশ্ন করা শুরু করে দেয়, তখন কি করে আমাদের দেশের স্পিকার সংসদের, তিনি রুমিন ফারহানার মাইক বন্ধ করে দেয়। আর সংসদে তো বিরোধী দলই নেই, তো ওদের বিরুদ্ধে কথা বলবে কি? একজনই দেখি, রুমিন ফারহানা তাদের বিএনপি দলে ছিল একসময়, এখন বহিষ্কৃত নেত্রী, সেই কথা বলে তার মাইকই বন্ধ করে দেয়। তো সংসদে সরকারকে প্রেসার ক্রিয়েট কারা করবে? সংসদের মধ্যে কোনো বিরোধী দল না থাকার কারণে এই সরকারকে কেউ প্রেসার ক্রিয়েটও করে না, এবং এই সরকার পুরো দেশটাকে একেবারে ধ্বংসের পথে এখন নিয়ে যাচ্ছে। সেটা নিয়েও কারো মুখে কোনো কথা নাই। জামাতের আমির বলে এরা ছোট, এরা কোনো কিছু আবদার করলে মানা করতে নেই। ভাই রে ভাই, সংসদ হয়ে গিয়েছে যে একটা নাটক, আর বিএনপির মন্ত্রীরা হয়ে গিয়েছে যে সকলে কার্টুন।
এমন একজনকে বানাইছে শিক্ষামন্ত্রী, তিনি কার্টুনের মতো বিভিন্ন জায়গায় লাফালাফি করে, বাথরুমের দরজা দিয়ে কি হচ্ছে ক্লাসরুমে দেখে, ক্লাসরুমের দরজা দিয়ে কি হচ্ছে দেখে, হেলিকপ্টার দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা যায়। ভাই রে ভাই, শিক্ষা মন্ত্রণালয় বিশাল বড় মন্ত্রণালয়, কতগুলো সেক্টর আছে শিক্ষা মন্ত্রণালয়ে কল্পনা করা যায় না। সবচেয়ে বড় মন্ত্রণালয়ের মধ্যে বাংলাদেশে একটা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়। আপনার মন্ত্রণালয়ে কি আর কোনো লোক নাই, নাকি আপনি আপনার যারা লোক আছে এই মন্ত্রণালয় কাউকেই বিশ্বাস করেন না? আপনি কার্টুনের মতো লাফালাফি করতে হবে, আপনি একটা জায়গায় বসেন, সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করেন এবং কয়েকজনকে দায়িত্ব দেন, তারা ঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করে দেখেন। যদি তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাদেরকে বহিষ্কার করেন, চাকরিচ্যুত করেন, স্ট্রিক্টলি কাজ করেন। প্রথম 1 বছর এভাবে করলে পরের বছর থেকে ভয়ে কেউ আর দেখবেন যে নকলও করবে না, তার দায়িত্বের অবহেলাও করবে না। টিচাররাও অ্যাক্টিভলি ভাবে ক্লাসরুমে কাজ করবে, আপনার কার্টুনের মধ্যে দৌড়াদৌড়ি করা লাগবে না। আপনাকে বাচ্চা শিশুদেরকে ধরে এনে খালেদা জিয়ার নাতির নাম কি জাইমা রহমান, তারেক জিয়ার মেয়ের নাম কি জাইমা রহমান, এগুলো শেখানো লাগবে না। কথা বুঝেন নাই? আর ওই সড়ক পরিবহন মন্ত্রীর মতো বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে এসে বলা লাগবে না সমঝোতার ভিত্তিতে যেটা নেওয়া হয় সেটা চাঁদাবাজি না। কথা বুঝেন নাই? এরপরে সারা বাংলাদেশের সমঝোতার ভিত্তিতে এখনো চাঁদাবাজি চলছে, কেউ আর সেটাকে ঠেকাতে পারছে না, কারণ মন্ত্রী বলে দিয়েছে। তো এভাবেই করে চলছে আমাদের বাংলাদেশ। জ্বালানি মন্ত্রী সবসময় বলে আমাদের তেল রিজার্ভ আছে, বিদ্যুৎ রিজার্ভ আছে, সকল কিছু রিজার্ভ আছে, কিন্তু ঠিকমতো তেলও দিতে পারে না, ঠিকমতো বিভিন্ন জেলা উপজেলা বিদ্যুৎ দিতে পারে না। কিন্তু কোনাকে শুধু জিজ্ঞেস করলেই হলো সকল কিছু রিজার্ভ আছে, আমাদের কোনো কিছুর অভাব নাই। এভাবেই করে চলছে বাংলাদেশ, এভাবেই করে আমাদের মন্ত্রীরা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। কথা বুঝতে পেরেছেন? সো আপনাদেরকে আমি একটা জিনিস ক্লিয়ারলি বলতে চাচ্ছি, আওয়ামী লীগকে ফিরে আসতে হলে অনেক রক্ত ঝরাতে হবে, আওয়ামী লীগকে ফিরে আসতে হলে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে ফিরে আসতে হবে। এই জামাত এবং বিএনপি এভাবে নাটক করতেই থাকবে, তারা আওয়ামী লীগকে ফিরে আসতে দিবে না। আওয়ামী লীগ যখন ফিরে আসার চেষ্টা করবে তারা ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে দমন নিপীড়ন চালাবে। সো আওয়ামী লীগের কাছে একটা পথই খোলা, এসপার না হয় ওসপার, এবং রক্ত ঝরানোর মাধ্যমে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আন্দোলন সংগ্রাম তীব্র থেকে তীব্র করে আবার এদেরকে পতন ঘটিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের বুকে আবার রাজনীতি ফিরে আসতে পারবে, আবার ক্ষমতায় আসতে পারবে। তা না হলে কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশ একেবারে দুর্ভিক্ষের কবলে পড়ে ধ্বংস হয়ে গেল, তারা আওয়ামী লীগকে ফিরে আসতে দিবে না। তাদের মেইন টার্গেট হচ্ছে যে আওয়ামী লীগ 16 বছর আমাদেরকে অনেক দমন নিপীড়ন করেছে, জামাত শিবিরের মনে ক্ষোভ হচ্ছে তারা আমাদেরকে একেবারে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে বাধ্য করেছে। আমরা এখন যখন রক্ত ঝরিয়ে ক্ষমতার জায়গায় বসেছি, বিরোধী দল হলো আমরা ক্ষমতায় আছি, বিএনপিও ক্ষমতায় আছে, সো আমরা আর মামুরা মিলে যে কোনো বিনিময়ে আবার যুদ্ধ হবে, আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে হবে, আওয়ামী লীগকে আবার বাংলাদেশের বুকে রাজনীতি করতে দেওয়া হবে না এবং ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এবং আওয়ামী লীগের কিন্তু দৃঢ় প্রত্যয়ে আওয়ামী লীগকে শক্তি সাহস নিয়ে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা এভাবে সুশুলিগিরি দেখিয়েও বাংলাদেশের রাজনীতি ফিরে আসতে পারবো না এবং ক্ষমতায় আসতে পারবো না। আমাদেরকে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে, রক্ত ঝরানোর মাধ্যমে, অনেক প্রাণের বিনিময়ে হলো বাংলাদেশের বুকে আমরা রাজনীতি ফিরে আসবো, আবার ক্ষমতার চেয়ারে বসবো, এই সকল বাংলাদেশ বিরোধী শক্তিকে পতন করে। এটাই হওয়া প্রয়োজন এবং এটাই আগামীতে হবে, এটা 100%। হয়তোবা আমরা তখন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির সাথে হয়ে আমাদেরও লড়তে হবে। সো দেখা যাক এটা হওয়ার জন্য আরো কত বছর অপেক্ষা করতে হয়। কয়েক মাসে তো আর হবে না, কয়েক বছর তো অপেক্ষা করতে হবে। সো আমরা অপেক্ষা করছি, আওয়ামী লীগের শক্তি সঞ্চয় করছে। শেষ খেলা হবে এই খেলাটাই মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে। এই খেলায় যেই জয়লাভ করবে সেই আগামী 20 থেকে 40 বছর বাংলাদেশ শাসন করবে, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি এবং জামাত হোক। এখন যেটা শাসন করতেছে সেটার স্থায়িত্ব বেশি দিন থাকবে না, ওই ফাইনাল খেলা মধ্যেই ডিসাইড হয়ে যাবে। আওয়ামী লীগ হয়তো বা একেবারে ধরাশয়ী হয়ে যাবে, তা না হলে আওয়ামী লীগ আবার পাল্টা 5 আগস্টে যেভাবে কাউন্টার হয়েছে আওয়ামী লীগের উপর, সেম তার 10 গুণ কাউন্টার দিয়ে আওয়ামী লীগ তার অবস্থান বুঝে দিয়ে বাংলাদেশে আবার বাংলাদেশের বুকে দাপটের সাথে রাজনীতি ফিরে এসে আবার ক্ষমতায় চলে আসবে, নির্বাচনের মাধ্যমেই আসবে। এটা বাস্তবতা। আশা করছি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকল।